অপারেটিং সিস্টেমের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে সিপিইউ শিডিউলিংয়ের অঙ্ক। 3 রকমের অ্যালগরিদম তোমাদের দিয়েছে, আমি এখন ভিডিওতে ভালো করে দেখাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা, একটা অঙ্ক দেবে 5 নাম্বার, মিনিমাম 5 নাম্বার, কলেজেও তাই দেয়। একটা অঙ্ক করবে, হার্ডলি 3 থেকে 4 মিনিট সময় লাগবে, 5 নাম্বার নিয়ে আসবে সেই অঙ্কটা। তো মন দিয়ে দেখো, 3টে এক্সাম্পল আমি করিয়ে দিচ্ছি। এছাড়া আমি যে ড্রাইভের লিঙ্কটা দেবো তার মধ্যে ডিটেলসে সমস্ত ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, অঙ্কের কোশ্চেন উইথ সলিউশন তোমরা পেয়ে যাবে। মন দিয়ে অঙ্কটা দেখো। সিপিইউ শিডিউলিং আগেই বলেছি, প্রিএমটিভ শিডিউলিং, নন প্রিএমটিভ শিডিউলিং। নন প্রিএমটিভ শিডিউলিং মানে হচ্ছে যেটা চলতে চলতে থামে না, পুরো কোর্স কমপ্লিট করার পরে, পুরো বার্স্ট টাইম কমপ্লিট হওয়ার পরে একটা প্রসেস তবেই সে গিয়ে থামবে। আর প্রিএমটিভ শিডিউলিং মানে হচ্ছে চলতে গিয়ে একটা টাইম কোয়ান্টাম দেবে, সেই টাইম কোয়ান্টামে ফিরে এসে দেখবে নতুন কোনো প্রসেস এসছে কিনা রেডি কিউতে। এইবার সিপিইউ শিডিউলিং ক্রাইটেরিয়াতে টোটাল 6খানা টাইম আর কনটেক্সট সুইচিংয়ের কথা বলা হয়েছে। 6খানা টাইম কনটেক্সট সুইচিংয়ের মধ্যে কি পার্থক্য? অ্যারাইভেল টাইম মানে যখন র্যামের মধ্যে রেডি কিউতে প্রসেস এসছে, যে সময় এসছে রেডি কিউতে প্রসেস। বার্স্ট টাইম মানে হচ্ছে অ্যাকচুয়াল এক্সিকিউট করার সময়, এক্সিকিউশন টাইম কতটা সময় ধরে প্রসেসটা চলছে, নিজের কাজ করছে প্রসেসটা, নাকি কতটা সময় ধরে আছে, চলছে কতটা সময় ধরে। কমপ্লিশন টাইম, ঠিক যে সময় প্রসেসটা সিপিইউতে কাজ কমপ্লিট করে, সিপিইউর কাজ কমপ্লিট করে র্যাম ছেড়ে বেরোচ্ছে, যে মুহূর্তে তার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, কমপ্লিট করে বেরোনোর টাইমটাকে আমি কমপ্লিশন টাইম বা সিটি বলছি। এবার আসছে টার্ন অ্যারাউন্ড টাইম, ইম্পর্টেন্ট টার্ম, মন দিয়ে দেখবে। টার্ন অ্যারাউন্ড টাইম, টিএটি, মাথায় রাখবে। যখন সিপিইউ ছাড়লো অর্থাৎ কমপ্লিশন টাইম, সেটার সাথে অ্যারাইভেল টাইমের যে পার্থক্য, টিএটি ইকুয়ালস টু সিটি মাইনাস এটি, ইম্পর্টেন্ট ফর্মুলা, অঙ্ক করতে কাজে লাগবে। পরেরটা ওয়েটিং টাইম, অর্থাৎ টিএটি মানে তো পুরো প্রসেস কতক্ষণ ছিল র্যামের মধ্যে, যখন থেকে এসছে আর যখন বেরোচ্ছে সেইটা। আর ওয়েটিং টাইম কোনটা? টিএটির থেকে যদি আমি বার্স্ট টাইমটা বাদ দিয়ে দিই, বার্স্ট টাইম মানে ছিল হয়তো 10 মিনিট ধরে, এক্সিকিউট করেছে 5 মিনিট, তাহলে তার 5 মিনিট হচ্ছে ওয়েটিং টাইম, রাইট? এই ওয়েটিং টাইমই কিন্তু বের করতে দেয় এবং এই ওয়েটিং টাইমের অ্যাভারেজ বার করতে দেয়। এবং রেসপন্স টাইম, এই রেসপন্স টাইম কিন্তু নন প্রিএমটিভ শিডিউলিংয়ের ক্ষেত্রে ওয়েটিং টাইমের সাথে সেম। রেসপন্স টাইম বা আরটি নন প্রিএমটিভ শিডিউলিংয়ের ক্ষেত্রে ওয়েটিং টাইমের সাথে সেম, কিন্তু প্রিএমটিভ শিডিউলিংয়ের ক্ষেত্রে এই রেসপন্স টাইম ওয়েটিং টাইমের থেকে আলাদা। কেন? অঙ্কতে দেখতে পাবে। এবার আসছে কনটেক্সট সুইচিং, আমি লাস্টের অঙ্কটা করানোর আগে বলবো। এখন আপাতত আমরা এফসিএফএস বলে শিডিউলিং অ্যালগরিদমটা একবার করে নিই। প্রথমত এফসিএফএস এর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট কেম ফার্স্ট সার্ভ, অর্থাৎ যে আগে আসবে সে আগে জায়গা পাবে, যে আগে আসবে সময় বলতে চেয়েছে। তাহলে এখানে কি ইম্পর্টেন্ট? এখানে অ্যারাইভেল টাইম দেখা হচ্ছে, অ্যারাইভেল টাইম বা এটি দেখা হচ্ছে। যার অ্যারাইভেল টাইম সবার আগে, সে সবার আগে এক্সিকিউট করবে। অর্থাৎ এখানে এই সিপিইউ শিডিউলিং করতে গেলে একটা চার্ট করতে হয়, সেই চার্টটার নাম হচ্ছে ন্যাট চার্ট দেখে আমি বুঝতে পারবো কে আগে এসছে, কে এক্সিকিউট হবে। ন্যাট চার্টে কি লিখতে হয়? তোমাকে এইটুকু ইনফরমেশন দিয়ে দেবে কোশ্চেন পেপারে, তোমাকে এটা বানাতে হবে পুরো টেবিলটা বানিয়ে এখানে ন্যাট চার্টে পুট করে এর একটা ছোট ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটা করতে হবে। দেখো 4খানা প্রসেস আছে, P1, P2, P3, P4। সবার আগে অ্যারাইভেল টাইম হচ্ছে 0 মানে একদম স্টার্টিংয়ে এসছে। শুরু করো, 0 দিয়ে শুরু করো। সবার আগে কে এসছে? P4 এসছে, P4কে দাও। এটা চলছে নন প্রিএমটিভ শিডিউলিং, কিন্তু একবার শুরু হলে যতক্ষণ না কমপ্লিট হবে এটা কিন্তু চলবে। অর্থাৎ P4 পুরোটা এক্সিকিউট করবে। এর বার্স্ট টাইম কত? 3। বার্স্ট টাইম 3 মানে এ 3-এ শেষ হলো, তাহলে এর কমপ্লিশন টাইম কত? 3। ওকে, নেক্সট 3 ইউনিট চলতে, অর্থাৎ 0 থেকে 3 মিনিট বলতে পারো, 3 ঘন্টা বলতে পারো, 3 সেকেন্ড বলতে পারো, চলতে অন্যান্য কি প্রসেস থাকবে তা কি দেখি। অর্থাৎ এটা একটা সময় দিয়ে বুঝি, ভালো করে বুঝতে পারবে। তাহলে মনে করো 12টার সময়, একদম দুপুর 12টার সময় P4 কাজ শুরু করেছে, বিকেল 3টে অবধিও কাজ করেছে। P4 কাজ করতে করতে দেখো 1টার সময় P3 এসছে, 2টোর সময় P1 এসছে। তাহলে অ্যারাইভেল টাইম দেখবো,
P3 P1 রেডি কিউতে আটকে ছিল, রেডি কিউতে দাঁড়িয়ে ছিল, তাহলে এই দুটোর মধ্যে একটা আগে টাইম নাকি দুটো আগে টাইম? অবশ্যই একটা আগে টাইম। এটা P3 রান করবে, P3 চলবে। P3 কতক্ষণ চলবে? P3 এর বার্স্ট টাইম হচ্ছে বিটি হচ্ছে 8। মাথায় রাখবে অলরেডি 12টা থেকে 3টে অবধি P4 রান করে গেছে, এর 8 ঘন্টা সময় লাগবে কাজ করতে। ঘন্টা তো লাগে না, ন্যানো সেকেন্ডে লাগে, আমি বোঝার জন্য ঘন্টা বলছি। এর 8 ঘন্টা সময় লাগবে। তার মানে 0 থেকে 3 অর্থাৎ 12টা থেকে 3টে অবধি কাজ করলো, 3টের পরে আবার 8 ঘন্টা, মানে রাত 11টা অবধি কাজ হবে। অর্থাৎ 0 to 3 হচ্ছে P4, এর সাথে আমি 8 যোগ করলে 11তে শেষ হবে। এইটা হচ্ছে এর কমপ্লিশন টাইম, 11তে শেষ হচ্ছে। ঠিক আছে, নেক্সট 11টা বাজতে বাজতে সমস্ত প্রসেস চলে এসছে। এর মধ্যে কোন প্রসেসটা এক্সিকিউট করবে? এর মধ্যে এটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে। এবার P1 P2-র মধ্যে অবশ্যই P1 এক্সিকিউট করবে, কারণ P1 হচ্ছে 2 আর P2 হচ্ছে 5, অর্থাৎ এ দুটোর সময় এসছে, 5টার সময় এসছে। দুটোর সময় যে এসছে তাকে এক্সিকিউট করে দিই। দেখো P1 কত এসছে, P1 এর লেখো এখানে। P1 এর কতক্ষণ সময় লাগবে? 6, তাহলে 11 আর 6 হচ্ছে 17 ইউনিট টাইম সময় নেবে ও, তাহলে ওর কমপ্লিশন টাইম হচ্ছে 17। আর লাস্টে পড়ে থাকে P2, P2-র কতক্ষণ সময় লেগেছে? P2-র সময় লেগেছে 2 মানে হচ্ছে 17 2 19, অর্থাৎ 4খানা প্রসেস এক্সিকিউট করতে অপারেটিং সিস্টেমের সর্বমোট 19 মিনিট বা 19 ইউনিট অফ টাইম সময় লেগেছে। আমি এখানে মিনিট বলছি আমাদের সুবিধার্থে, অ্যাকচুয়ালি কিন্তু কম্পিউটারের যে সিপিইউ বা কম্পিউটারের যে মেমোরি চলে সেটা কোনোভাবেই মিনিটে চলে না, সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড বা ন্যানো সেকেন্ডে কাজ করে। এই হচ্ছে এর কমপ্লিশন টাইম। একটু আগে বললাম টিএটি মানে হচ্ছে কি? সিটি মাইনাস এটি। বিয়োগ করো, 17 থেকে 2 বাদ গেলে কতক্ষণ থাকে? 15। P1 এর টিএটি হচ্ছে 15। 19 থেকে 5 বাদ গেলে কত পড়ে থাকে? 14। P2 এর টিএটি হচ্ছে 14। 11 থেকে 1 বাদ গেলে 10, আর 3 থেকে 0 বাদ গেলে 3। অর্থাৎ এদের টার্ন অ্যারাউন্ড টাইমটা ক্যালকুলেট করবে কিভাবে? যে সিটিটা পাবে এই নেট চার্ট থেকে, সেই সিটিগুলোর থেকে এটি বাদ দিয়ে দেবে। আর আগের স্লাইডে বললাম অলরেডি যে ডাব্লিউটি মানে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, টিএটি মাইনাস বিটি। এই যে আগের স্লাইডে বলেছি টিএটি মাইনাস বিটি, আর ওটা হচ্ছে টিএটি ইকুয়ালস টু সিটি মাইনাস এটি। তাহলে টিএটি কত বেরিয়েছে? 15। বাস টাইম কত? 6। 15 থেকে 6 বাদ দিলে কত পড়ে থাকে? এর ওয়েটিং টাইম হচ্ছে 9। এর টিএটি 14, বাস টাইম 2। 14 থেকে 2 বাদ গেলে 12 পড়ে থাকে, এর ওয়েটিং টাইম হচ্ছে 12। 10 মাইনাস 8 2, এর ওয়েটিং টাইম হচ্ছে 2। এর 3 মাইনাস 3, এর ওয়েটিং টাইম 0। খেয়াল করে দেখো, একদম প্রথমে P4 এক্সিকিউট করেছিল, যেহেতু P4 প্রথমে এক্সিকিউট করেছিল ওকে কিন্তু কোনো ওয়েট করতে হয়নি, ও এসেই প্রসেস এক্সিকিউশন শুরু করে দিয়েছে, তাই ওর কিন্তু ওয়েটিং টাইম 0। এবার একটা কথা আছে, আমি একটু আগে স্লাইডটায় বললাম রেসপন্স টাইমটা নন প্রিএমটিভের ক্ষেত্রে ওয়েটিং টাইমের সাথে সমান হয়, প্রিএমটিভের ক্ষেত্রে ওয়েটিং টাইমের সাথে সমান না, আলাদা হয়। রেসপন্স টাইম কাকে বলে? প্রথম সিপিইউ যখন পাচ্ছে, যে সময় প্রথম সিপিইউ পাচ্ছে, যে সময় র্যামে আসছে সেটা নয়, রেডি কিউতে যে সময় আসছে সেটা নয়, অ্যারাইভেল টাইম যখন হচ্ছে সেটা নয়, যখন প্রথম সিপিইউতে আসছে নেট চ্যাটে যে নাম্বারটা প্রথম এক্সিকিউট করছে সেটা মাইনাস অ্যারাইভেল টাইম। দেখো খেয়াল করে, P4 প্রথম এসছে 0-তে, P4 0-তে এসছে, P4 0-তেই সিপিইউ পেয়েছে, তাহলে P4 0-তে এসছে আর 0-তে সিপিইউ পেয়েছে, তাহলে 0-তে 0 মাইনাস 0 কত হয়? ওয়েটিং টাইম P4 এর রেসপন্স টাইম 0। আচ্ছা, নেক্সট P3 3-এ প্রথম সিপিইউ পেয়েছে, আর P3 এসছে কততে? P3 এসছে 1-এ, 3 মাইনাস 1 কত হয়? 2। P1 11-তে সিপিইউ পেয়েছে, P1 এসছে 2-তে, 11 মাইনাস 2 কত হয়? 9। P2 17-তে প্রথম সিপিইউ পেয়েছে, এই নেট চার্ট হচ্ছে সিপিইউ চার্ট, সিপিইউতে প্রথম কোথায় মানে প্রসেস পেলো কখন সিপিইউতে সেটার টাইম এখানে লেখা আছে। P2 17-তে প্রথম সিপিইউ পেয়েছে, 17 মাইনাস P2 কখন এসছে? 5-এ এসছে, 17 মাইনাস 5 12। একবার তাকিয়ে দেখো তো বাবা এই দুটো সেম কিনা। যে কোনো নন প্রিএমটিভ শিডিউলিংয়ের ক্ষেত্রে এফসিএফএস, এসজেএফ, এলজেএফ, নন প্রিএমটিভ প্রায়োরিটি, এই 4টে শিডিউলিং অ্যালগরিদমের ক্ষেত্রে সবসময় ডাব্লিউটি আর আরটি সেম হয়। এবার এর অ্যাভারেজ টাইম কি করে বার করবে?
অ্যাভারেজ ওয়েটিং টাইম বার করতে দেয়। এবার চার্ট ফুল হয়ে গেছে মানে অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ টিএটি, অ্যাভারেজ আরটি, যাই বার করতে দিক অ্যাভারেজ, জাস্ট 4 থেকে যোগ করে 4 দিয়ে ভাগ করবে। অর্থাৎ অ্যাভারেজ ওয়েটিং টাইম আমি দেখিয়ে দিচ্ছি 9 প্লাস 12 প্লাস 2 প্লাস 0, 12 2 14 আর 9 23 ডিভাইডেড বাই 4, অর্থাৎ এখানে মোটামুটি 23 ভাগ 4, তো 23 ভাগ 4 মানে হচ্ছে 5.75 এরকম একটা ক্যালকুলেশন এখানে আসছে। তাহলে এই পুরো সেট অফ প্রসেসটার অ্যাভারেজ ওয়েটিং টাইম হচ্ছে 5.75 ইউনিট। এটা ন্যানো সেকেন্ড, সেকেন্ড, মিনিট, যা ইচ্ছা হতে পারে। এখানে কি দেখলাম, যে প্রসেস সবার আগে এসছে সেই প্রসেসের ক্ষেত্রে আমার এক্সিকিউশন হবে অ্যারাইভেল টাইমের রেসপেক্টে। অর্থাৎ এখানে 0 আগে এসছে মানে P4 রান করেছে, 1 আগে এসছে মানে P3 তারপর রান করেছে। নেক্সট, এটা অ্যারাইভেল টাইমে গেল FCFS। এবার নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে SJF, শর্টেস্ট জব ফার্স্ট। এটাও নন প্রিএমটিভ, এটাও নন প্রিএমটিভ, এবং এখানে কিন্তু বার্স্ট টাইম দেখা হয়। বলেছে শর্টেস্ট, যে প্রসেসটা সব থেকে ছোট, যে প্রসেসটা সব থেকে ছোট সেই প্রসেসটাকে সবার আগে এক্সিকিউট করব আমি। অর্থাৎ এটা হচ্ছে বার্স্ট টাইম দেখে কাজ করতে হবে। আগেরটা যেরকম অ্যারাইভাল টাইম দেখে কাজ করছিলাম, এখন বার্স্ট টাইম দেখে কাজ করতে হবে। চলো শুরু করা যাক। এবার তোমার মনে হতে পারে, স্যার সব থেকে ছোট বার্স্ট টাইম তো এখানে 6 2 2 5, এই দুটো সব থেকে ছোট বার্স্ট টাইম, কোনটাকে এক্সিকিউট করব? মনে করো কোনো একজন আসলো যার 2 ঘন্টা সময় লাগবে, কোনো একজন আসলো তারও 2 ঘন্টা সময় লাগবে, কাকে এক্সিকিউট করবে? সিপিইউ অবশ্যই একে এক্সিকিউট করবে। কিভাবে? স্যার যদি বার্স্ট টাইম সমান হয়, আমি দেখব অ্যারাইভেল টাইমে কি আগে এসছে। এটাই তো হওয়ার কথা। কারণ আমি যদি এখানে ন্যাট চার্ট তৈরি করি, ন্যাট চার্টের দিকে তাকালে তুমি বুঝতে পারবে 0 থেকে ন্যাট চার্ট স্টার্ট হয়ে যাচ্ছে। তা ও কি এই দুটোর মধ্যে এই 3কে কি করে আগে এক্সিকিউট করাবে? 3 তো অ্যারাইভই করেনি। 3 অ্যারাইভ করার আগে তো 12টার সময় অলরেডি P3 অ্যারাইভ করে গেছে, তাই 0তে P3কে স্টার্ট করিয়ে দেবে। যেহেতু নন প্রিএমটিভ, P3কে পুরোটা এক্সিকিউট করতে দেবে, তারপর P2কে এক্সিকিউট করাবে। অর্থাৎ এরপরে P2 যাবে। P2 যাবে কিভাবে? কারণ এখানে খেয়াল করে দেখো, যে মুহূর্তে P3 এক্সিকিউট হলো, P3 এক্সিকিউট হয়ে P3 কমপ্লিট করলো 2তে, তারপরে P3 কমপ্লিট করলো 2তে, তারপরে হঠাৎ এটা মনে করো P2 মনে করো আমি এখনো দিইনি, P2 মনে করো আমি এখনো দিইনি, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো P3 কমপ্লিট করেছে, 0তে এসছে, বার্স্ট টাইম সব থেকে ছোট, ও 2তে শেষ করে দিয়েছে। ওকে, এতদূর ঠিক আছে। এবার স্যার কোনটা যাবে? খেয়াল করে দেখো, দুটো বাজতে 2টো অবধি কাজ করতে করতে কজন অ্যারাইভ করেছে? এখানে অ্যারাইভ করেছে মাত্র P1। কেন P1 অ্যারাইভ করেছে? ভালো করে বুঝবে। P3 3টের সময় এসছে, তাহলে কি আমার এইটুকু জায়গা সিপিইউকে ফাঁকা রেখে দেবো, 3টে থেকে আবার P3কে চালাবো? বাবা তুমি এখানে দাঁড়িয়ে জানতে পারছো কি করে যে 3টের সময় P3 আসবে বা 3টের সময় P2 বলে কোনো প্রসেস আসবে? হতেই তো পারে তার আগে একটা প্রসেস চলে এসছে, তাই এখানে P1 আগে এক্সিকিউট করে যাবে। কেন? P1 এর অ্যারাইভেল টাইম 1টা, ও 2টো অবধি কাজ করলো, ও 1টাতে চলে এসছে, এই রকম সময় চলতে চলতে 1টায় চলে এসছে। তাই এখানে এই জায়গাটায় একটা সুন্দর ট্রিক আছে, ওই জন্য এই অঙ্কটা আমি চুজ করেছি, যাতে তোমাদেরকে এই জায়গাটা বোঝাতে পারি। অর্থাৎ এখানে সিপিইউ কি আইডেল থাকবে? সিপিইউ এখানে কোনোদিনও আইডেল থাকবে না। সিপিইউ এই জায়গাটা এক্সিকিউট করে দেবে কাকে? সিপিইউ এই জায়গাটা এক্সিকিউট করে দেবে P1কে। কেন? প্রথম 2 ঘন্টা সিপিইউ যখন চলেছে, P3 চলেছে, অর্থাৎ 0 থেকে 2টো অবধি, তার মাঝে P1 চলে এসছে। স্যার P2 তো ছোট, P1 তো স্যার বড়, কিন্তু P1 বড় হলেও P2 তো তখনও অ্যারাইভ করেনি। তুমি তো জানতে পারছো না সিপিইউতে আসবে কি আসবে না, কিন্তু P1 এসে বসে আছে। ও বেরিয়ে যখন দেখবে P1 এখানে বসে আছে, তখন ও P1কে অপারেটিং সিস্টেম এক্সিকিউট করে দেবে, 2টো থেকে 8টা অবধি এক্সিকিউট করবে। কেন? 6 বার্স্ট টাইম। এরপর 8টা বাজতে বাজতে সবাই চলে এসছে, এই দুটোর মধ্যে
2 আর 5-এর মধ্যে কে ছোট? অবশ্যই 2 ছোট, তখন P2 এক্সিকিউট করবে। এখানে P2 এক্সিকিউট করবে, P2 10 অবধি এক্সিকিউট করলো, তারপরে লাস্টে এসে P4 এক্সিকিউট করবে। P4 কত দূর এক্সিকিউট করলো? P4 10-এর পরে বার্স্ট টাইম কত? 5, 15 অবধি এক্সিকিউট করলো। অর্থাৎ এখানে সব থেকে ছোট প্রসেস এক্সিকিউট করবে, কিন্তু মাথায় রাখতে হবে ছোট প্রসেসটা ডিরেক্ট লিখে দিলে হবে না, মিলিয়ে দেখতে হবে নেট চ্যাট বানিয়ে অ্যারাইভেল টাইমে কি আগে এসছে। বার্স্ট টাইম সেম হয়ে গেলে ব্যাকে এসে অ্যারাইভেল টাইম দেখতে হবে। এখানে এ কমপ্লিট করলো 15-তে, টি মানে হচ্ছে সিটি মাইনাস এটি, সিটি মাইনাস এটি কত? 8 মাইনাস 1 7, 10 মাইনাস 3 7, 2 মাইনাস 0 2, 15 মাইনাস 5 10। ওয়েটিং টাইম হচ্ছে টি মাইনাস বিটি, টি মাইনাস বিটি মানে হচ্ছে টি 7, বিটি হচ্ছে 6, 7 মাইনাস 6 1, টি 7, বিটি হচ্ছে 2 5, টি 2, বিটি 2 0, 15, এখানে 10, এখানে 5 5। চেক করে নিই টি মাইনাস বিটি, টি 7, বিটি 6 1, টি 7, বিটি 2 5, টি 2, বিটি 2 0, টি 10, বিটি 5 5। রেসপন্স টাইম সেম হবে, বলে দিয়েছিলাম, লিখে দাও এখানে রেসপন্স টাইম সেম। এই চার্ট তৈরি হয়ে গেল। দেয়ারফর অ্যাভারেজ ওয়েটিং টাইম ইকুয়ালস টু 1 প্লাস 5 প্লাস 0 প্লাস 5, 5 প্লাস 10 একে 11/4, 11/4 মানে হচ্ছে 2.75, অর্থাৎ 4 দুগুণে 8, তার 75% হচ্ছে 3 11, রাইট? এই গেল আমার নন প্রিএমপ্টিভ শিডিউলিং, দু রকমের, শর্টেস্ট জব ফার্স্ট আর এফসিএফএস। এবার আসছে প্রিএমপ্টিভ শিডিউলিং, অর্থাৎ এসআরটিএফ, শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট। এর সাথে একটা মিল আছে। কিসের মিল? যেটা নন প্রিএমপ্টিভে এসজেএফ, তার সাথে যদি তুমি প্রিএমশন যোগ করো, এসজেএফ এ কি দেখা হতো? কোন প্রসেসটা ছোট, এখানেও দেখা হবে কোন প্রসেসটা ছোট, শুধু মাঝে একবার বেরিয়ে বেরিয়ে চেক করবে অন্য কোনো প্রসেস এসছে কিনা, অর্থাৎ প্রিএমটিভ, মাঝে থামবে, একেবারে এক্সিকিউট করবে না, ইকুয়ালস টু এসআরটিএফ। এটা যেন মাথায় থাকে, এসজেএফ প্লাস প্রিএমশন ইকুয়ালস টু এসআরটিএফ। কি জিনিস, কি দেখবো? অবশ্যই বার্স্ট টাইম দেখতে হবে এবং মাঝে মাঝে থামবে। এখানে একটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়া থাকবে, সেটা হচ্ছে টিকিউ বা টাইম কোয়ান্টাম। টাইম কোয়ান্টাম কি স্যার? টাইম কোয়ান্টাম হচ্ছে ঠিক যে সময় এসে, আমি এখানে টাইম কোয়ান্টাম 2 ইউনিট ধরছি, যে সময় এসে প্রসেসটা নিজের কাজ করতে করতে থেমে দেখবে অন্য কেউ এসছে কিনা। অর্থাৎ কি বিষয় এখানে এক্সিকিউট করে দেখি। একদম প্রথম যে নেট চ্যাট আমি বানাবো, সেখানে দেখো একদম ফার্স্টে খেয়াল করে তাকাও, P1 0 চলে এসছে, অবশ্যই P1 কে এক্সিকিউট করাবো 0 নম্বরে এসছে বলে। P1 কিন্তু কোনোভাবে পুরোটা এক্সিকিউট করবে না, 7 ইউনিট অবধি এক্সিকিউট করবে না। করতে গেলে ওকে 2 ইউনিট করতে হবে, কারণ টাইম কোয়ান্টাম দিয়েছি ওকে 2। এই যে 2 ইউনিট করতে হবে, করে এই যে অ্যারোটা দেখতে পাচ্ছ, এই অ্যারোটা মেরে রাখতে হবে খাতায়। 2 ইউনিট করে ও ওয়েট করবে, যেই 2টো বাজলো দেখো এই দুজন চলে এসছে, এই দুজন চলে এসছে, এই দুজনকে এক্সিকিউট করতে হবে, P2 কে এক্সিকিউট করতে হবে, P3 কে এক্সিকিউট করতে হবে, করে আবার পরে P1 আসবে। এইখানে আর একটা চার্টের দরকার পড়ে এবং এখানে আর একটা কনসেপ্টের দরকার পড়ে। এইখানে আর একটা চার্ট বানাতে হয়, সেই চার্টটার নাম হচ্ছে রেডি কিউ। কারণ রেডি কিউ দেখে আমি ধরতে পারবো যে কিভাবে কোনটার পর কোনটা যাবে। আর এই যে এখানে P1 একবার ছেড়ে গেল, 2 ইউনিট এক্সিকিউট করলো, মানে 5 পড়ে আছে, পরের বার ঘুরে ও বাদবাকি 5-এর মধ্যে থেকে আবার 2 ইউনিট যাবে, 3 পড়ে থাকবে। এই যে মনে করো তুমি একটা ক্লাস করছো, তুমি একটা কোচিংয়ে পড়ছো, সেখানে কি একদিনে তোমাকে সব পড়িয়ে দেয়? না,
ওখানে রেগুলার বেসিসে পড়াশোনা করতে হয়। তো আমার বক্তব্য হচ্ছে, তুমি যদি কোনোদিনও পড়তে যাও, তুমি প্রথম দিন পড়লে শেল কাকে বলে, কার্নেল কাকে বলে, পরের দিন এসে পড়বে ইউজার মোড কাকে বলে, কার্নেল মোড কাকে বলে, তুমি শেল কার্নেল আরেকবার পড়বে না। মনে করো তুমি প্রথম দিনকে অ্যারিথমেটিক শিখলে, পরের দিনকে গিয়ে অ্যালজেব্রা শিখবে, তারপরের দিনকে গিয়ে ত্রিগোনোমেট্রি শিখবে। তুমি কখনো এরকম করবে না। একদিন অ্যালজেব্রা শিখে পরের দিন আবার এসে অ্যালজেব্রা শিখবে। কনটেক্সট সুইচিং মানে আমি যে অবস্থায় আজকে পড়া শেষ করে গেলাম, পরের দিন সেখান থেকে পড়া শুরু করব। দেখো ডেফিনিশন কি বলছে এখানে। এইটা অ্যাকচুয়ালি লজিক্যালি এটা হবে না। কেন হবে না? কারণ এখানে আরেকটা চার্ট দরকার পড়বে। এটা দেখানোর জন্যই আমি এটা আঁকিনি। এখানে আরেকটা চার্ট দরকার হবে, যে চার্টটা হচ্ছে রেডি কিউ। রেডি কিউ দেখে দেখে আমাকে বলতে হবে যে পরপর কার পরে কোন প্রসেস যাবে। এখানে ডেফিনেশনটা আরেকবার চেক করি আমরা কি বলছে। কনটেক্সট সুইচিং কাকে বলে? কনটেক্সট সুইচিং হচ্ছে এক প্রসেসর অবস্থা অর্থাৎ রেজিস্টার পিসিইউ সেভ করে অন্য প্রসেসরের অবস্থা লোড করা, যাতে সিপিইউতে প্রসেস বদলানো যায়। মানে মনে করো একটা স্যার কোনো ব্যাচ পড়াচ্ছে, মনে করো 11-এর ক্লাস চলছে, এখানে 11-এর আমি ডেটা স্ট্রাকচার পড়াচ্ছি। ডেটা স্ট্রাকচারে অ্যারে পড়ালাম, ওদের 2 ঘন্টা হয়ে গেছে। ওদেরকে ও টাইম কোয়ান্টাম মানে 2 ঘন্টা হয়ে গেছে। ওদেরকে আমি বললাম যা তোরা আবার পরের দিন পড়তে আসবি, এখন আবার 12 ঢুকবে। এই যে 12 ঢুকলো, 12 ঢুকে আবার পরের দিন 11 পড়তে আসলো, 11 কিন্তু যেটা পড়ে নিয়েছিল সেটা আর পড়বে না। যে অবস্থায় ছিল ওই অবস্থায় মার্জিন রেখে, ওই অবস্থায় দাগ রেখে ও পরের দিন এসে আবার ওর পথ থেকে শুরু করবে। এই ইনফরমেশনটা থাকে প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে, যেটা একদম প্রথমে পড়িয়েছিলাম। প্রসেস কন্ট্রোল ব্লকে লেখা থাকে কোথায় কনটেক্সট সুইচ হলো, এবং সেই কনটেক্সট সুইচ মানে হচ্ছে যখন প্রসেস সেভ করে যাচ্ছে, P1 সেভ করে গেল যে আমার 2 ইউনিট চলেছে, 7-এর মধ্যে আমার 5 বাকি, পরের বার এসে 5 এক্সিকিউট করতে পারি, এটাকে কনটেক্সট সুইচিং বলে। আর আমরা এই লাস্ট অঙ্কটা একবার করে নিই ভালো করে। এখানে আমাদের দুটো চার্ট লাগবে এটা করতে গেলে, নন প্রিএমটিভ করতে গেলে। একটা হচ্ছে রেডি কিউ লাগবে, অর্থাৎ পরপর কে কোথায় দাঁড়িয়ে আছে, এটা খুব ইম্পর্টেন্ট চার্ট। আর একটা লাগবে হচ্ছে নেট চার্ট। নেট চার্ট মানে অ্যাকচুয়াল এক্সিকিউটেবল চার্ট, যেটা অ্যাকচুয়াল এক্সিকিউটেবল চার্ট যেটা। একবার তাকিয়ে দেখি, এখানে আমরা টাইম কোয়ান্টাম 2 নিয়েছি। একদম প্রথমে P1 এক্সিকিউট করলো, P1 এক্সিকিউট করলো, নো ইস্যুস। P1কে এক্সিকিউট করে দাও। কতক্ষণ চলবে P1? P1 2 ইউনিট, P1 2 ইউনিট চলবে, মানে 7 থেকে 2 বাদ গেলে এতে এখনো 5 বেঁচে আছে। ঠিক আছে, এই যে 5 বেঁচে আছে এই পজিশনে দাঁড়িয়ে P1 এর কনটেক্সট সুইচিং হবে। কনটেক্সট সুইচিং হবে মানে এই অ্যারোটা দিয়ে কলেজের ছেলেমেয়েরা বা যারা প্রফেশনাল এই হায়ার লেভেল পড়াশোনা করে তারা এই অ্যারোটা দিয়ে বুঝতে পারে কতগুলো কনটেক্সট সুইচিং হয়েছে। এরকম কোশ্চেন অনেক সময় দেখা যায় যে বলে দেয়, একটা অ্যালগোরিদম বলে দেয় এর মধ্যে কতবার কনটেক্সট সুইচিং হয়েছে, কতবার তুমি চেঞ্জ করেছো। তো সেই অত টাফ কোশ্চেন দেবে না তোমাদেরকে। যাই হোক, এখানে P1 2 ইউনিট অবধি এক্সিকিউট হলো, ওকে। এবার P1 বেরোবে, র্যাম ছেড়ে বেরোবে, রানিং স্টেট থেকে বেরিয়ে রেডি স্টেটে যাবে। এবার P1 কার পর এক্সিকিউট করবে? দেখো 2 অবধি চলতে চলতে দুটো প্রসেস চলে এসছে, P2 P3। এইখানে দাঁড়িয়ে দেখবে হচ্ছে বাস টাইম, এইখানে দাঁড়িয়ে দেখবে বাস টাইম। এই যে P1 প্রথমে এসছিল, স্যার P1 তো সব থেকে বড়, আপনি তো বললেন শর্টেস্ট, যেটা না সব থেকে বড় হলেও কিন্তু ওর অ্যারাইভেল টাইম সবার আগে। তো যে সবার আগে আসবে তাকে তো এক্সিকিউট করতে হবে, তাই তাকে সবার প্রথমে আমি জায়গা দিয়েছি, জায়গা দিয়ে 2 ইউনিট রান করিয়েছি, রান করিয়ে এবার ঘোরাচ্ছি, ওকে আবার কয়েকটা প্রসেসের পরে পাঠাবো। এই প্রসেসটা দেখার সময় শর্টেস্ট টাইম কাট সেটা দেখব। এক্সাম্পল, P1 নিজেকে স্টোর করে P1 এর পরে আসবে, কার পরে আসবে? P1 এক্সিকিউট করতে করতে 2খানা প্রসেস এসছে। একটা P1 এক্সিকিউট করার পরে আমরা দেখলাম যে P1 চলতে চলতে এই দুটো চলে আসবে 1 এবং 2। 1 আর 2 এর মধ্যে প্রথম প্রসেস অর্থাৎ P2 5 ইউনিট টাইম নেবে, P3 3 ইউনিট টাইম নেবে। শর্টেস্ট রিমেনিং টাইম মানে কার? 5 আর 3 এর মধ্যে কে কম? 3 কম, P3 ঢুকবে এখানে P3 ঢুকবে। P3 এখানে 2 ইউনিট চলবে, টাইম কোয়ান্টাম 2, তাহলে P3 1 বাকি, P3 এখানে 4 অবধি চললো। এইবার খেলা শুরু। P3 বেরিয়ে এসে দেখবে যে কটা প্রসেস চলে এসছে 5 5 1, এই জায়গাটা মুছি নাহলে তোমরা গুলি ফেলবে। ওয়েট, এর কত বাকি ছিল? এর বাকি ছিল হচ্ছে 5, এর বাকি এখন 1, এর পুরোটা বাকি, এর পুরোটা বাকি। P3 বেরিয়ে এসে দেখবে 2খানা আছে সব থেকে ছোট,
কারণ অলরেডি তখন P4 চলে এসছে। P3 বেরিয়ে এসে দেখবে P3 আর P4 এই দুজনের মধ্যে সব থেকে মানে যে কটা প্রসেস বাকি আছে, P1 P2 হচ্ছে 5 করে বাকি, P3 P4 এক করে বাকি, তাহলে অবশ্যই 5টা হবে না, শর্টেস্ট টাইম বলেছে। P3 P4 এর মধ্যে কোনো একজন যাবে, P3 নিজেকে পাঠাবে। কেন P3 নিজেকে পাঠাবে? তার পেছনে একটাই রিজন, P3 যদি নিজেকে না পাঠায় তাহলে ওর অ্যারাইভেল টাইমটা আগে কি করে ভ্যালিড হলো, মানে P3 আর P4 দুজনেরই এক করে বাকি, টাইম কোয়ান্টামের থেকে কম বাকি, মানে ওটা এক্সিকিউট হবে। কিন্তু P3 P4 এর মধ্যে কে যাবে? যার অ্যারাইভেল টাইম বেশি, অর্থাৎ যার অ্যারাইভেল টাইম কম, যে সবার আগে এসছে। অর্থাৎ যদি বার্স্ট টাইম সেম হয়ে যায় কোনো কারণে, তখন আমি অ্যারাইভেল টাইমের দিকে তাকাবো, কারণ তখন তো শর্টেস্ট বলতে পারবো না 1 আর 1 এর মধ্যে কে ছোট, দুজনেই সমান, তখন আমি অ্যারাইভেল টাইম দেখবো। অ্যারাইভেল টাইম দেখতে গিয়ে দেখবো এ 2তে এসছে, 3-এ এসছে, এ 2টোর সময় এসছে, 3টের সময় এসছে, এ আগে এসছে, একে আগে এক্সিকিউট করাতে হবে। এবার হতেও পারে কোনো একটা অঙ্ক তোমরা পেলে যেখানে দুটোই 2-2তে এসছে, তখন আমরা প্রসেস আইডি দেখবো। প্রসেস আইডি কোনোদিনও কারোর সেম হয় না, প্রসেস আইডি সবার আলাদা, ঠিক আছে? ওই ঠিক যেভাবে ইকুয়াল হলে যেভাবে সুপার ওভার খেলা হয়, এখানে সুপার ওভার না দেখে অ্যারাইভেল টাইম দেখা হয় বা প্রসেস আইডি দেখা হয়। তাহলে দুজনের মধ্যে কে আগে এক্সিকিউট হবে? P3 আগে এক্সিকিউট হবে, কারণ ও আগে এসছে। P3 এক্সিকিউট হবে 5 অবধি, এক্সিকিউট হয়ে এটা ডান, এটাতে আর কিছু বাকি নেই। এবার P3 পরে কি এক্সিকিউট হবে? যে কজন পড়ে আছে তার মধ্যে অবশ্যই P4 এক্সিকিউট হবে। কেন? P4 তো একটা, P4 কে এক্সিকিউট করে দাও। P4 কে এক্সিকিউট করার পরে 6 হলো, একবার চলেছে P4 6, ডান, P4 ডান। এবার বাদবাকিগুলোর মধ্যে এখানে হচ্ছে খেলা, বাদবাকিগুলোর মধ্যে তাকিয়ে দেখো P1 P2 কাদের বাকি? P2 একবারও এক্সিকিউট হয়নি, P1 এক্সিকিউট হয়েছে, কিন্তু P4 বেরিয়ে যাওয়ার পরে দুজনের দিকে একবার তাকাবে, তাকে দেখতে পাবে দুজনেরই 5। কি বলেছি? দুটো সেম হলে অ্যারাইভেল টাইমের দিকে তাকাবে। কার অ্যারাইভেল টাইম আগে? P1 এর অ্যারাইভেল টাইম আগে। P1 কে এক্সিকিউট করতে দেবে। P1 কে যে এক্সিকিউট করতে দেবে, P1 কতক্ষণ এক্সিকিউট করবে? P1 এক্সিকিউট করবে 2 ইউনিট টাইম, অর্থাৎ 5 থেকে কেটে 3 হবে, এটা 8 হবে। P1 বেরিয়ে এসে দেখবে 3 আর 5-এর মধ্যে কে ছোট, ও নিজেই ছোট, ও নিজে আর একবার এক্সিকিউট করবে। এক্সিকিউট করে দেখবে কখন হচ্ছে, ও 8-এর পরে 10 অবধি গেল, এখানে 1 পড়ে আছে। P1 আবার নিজে বেরিয়ে এসে দেখবে 1 থেকে 5-এর মধ্যে কে ছোট, ও নিজেই ছোট। P1 আর একবার এক্সিকিউট করবে, এক্সিকিউট করে দেখতে পাবে 11 অবধি রান করলো। এই 11 অবধি রান করার পরে P1 যখন ডান, P1 রিলিজ হয়ে যাবে এবং P2 পড়ে থাকবে। P2 এখানে টানা এক্সিকিউট করবে, P2 পুরোটা এক্সিকিউট করবে। এটা অ্যাকচুয়ালি P2 একটানা এক্সিকিউট করবে না, বারে বারে এক্সিকিউট করবে, কিন্তু আমাদের যে 4খানা প্রসেস আছে তার মধ্যে P2 একমাত্র, তাই এখানে P2 কে ডিরেক্টলি তুমি 16 লিখে দিতে পারো। কিন্তু এখানে তুমি যদি P1 কে কপি করে লিখে দাও, নাম্বার কাটার কিন্তু চান্স আছে, রাইট? অর্থাৎ এখানে টোটাল কোথায় কমপ্লিশন টাইমের দিকে একবার তাকিয়ে দেখি। P1 কখন শেষ হচ্ছে? P1 শেষ হচ্ছে প্রথমে একবার ঘুরলো, এই হচ্ছে প্রিএমটিভ, প্রথমে একবার ঘুরলো, তারপর P3 P4 কে ছেড়ে দিল জায়গা, 12টা থেকে 2টো অবধি ও এক্সিকিউট করলো, তারপর টানা 6টা অবধি ওর কোনো এক্সিকিউশন নেই, আবার 6টা থেকে শুরু করলো, ও 11টা অবধি কাজ করলো। দেখো 12টা থেকে 2টো 2 ঘন্টা, 6টা থেকে 11টা 5 ঘন্টা, 5 2 7 ঘন্টা, ওর কিন্তু কাজ 7 ঘন্টা কমপ্লিট হয়েছে। অর্থাৎ P1 পুরো শেষ করেছে রাত 11টার সময়, কমপ্লিশন টাইম 11। P2 শেষ কখন করেছে? P2 16তে শেষ করেছে। P3 কখন শেষ করেছে? P3 শেষ করেছে 5-এ। P3 দুবার এক্সিকিউট করেছে, 2টো থেকে 4টে, 4টে থেকে 5টা। P3 5-এ এক্সিকিউট করেছে, আর P4 1 টাইম এক্সিকিউট করেছে 5টা থেকে 6টা। P4 6-এ শেষ হয়েছে। TAT মানে কি? CT মাইনাস AT, CT মাইনাস AT মানে 11, 16 মাইনাস 1 মানে 15, 5 মাইনাস 2 মানে 3, 6 মাইনাস 3 মানে 3। ওয়েটিং টাইম মানে কত? TAT মাইনাস BT, অর্থাৎ 11 মাইনাস 7 কিন্তু, হ্যাঁ, এই 7টাকে মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট বাবা। এই 7টা তুমি যদি ভুলে যাও, এই 7টা ভুলে গেলে কিন্তু চলবে না, এটা যেন মাথায় থাকে। এটা অরিজিনাল দিয়ে ভাগ হবে সবসময়, বিয়োগ হবে। TAT 11, BT 7, এর ওয়েটিং টাইম 4। TAT 15, BT 5, এর ওয়েটিং টাইম 10। TAT 3, BT 3, এর ওয়েটিং টাইম 0। TAT 3, BT 1, এর ওয়েটিং টাইম 2। আমি বলেছিলাম নন প্রিএমটিভ শিডিউলিংয়ে রেসপন্স টাইম সেম হলেও প্রিএমটিভ শিডিউলিংয়ে রেসপন্স টাইম সেম হয় না। কেন? প্রথম যখন সিপিইউ পাচ্ছে সেটা মাইনাস কখন অ্যারাইভ করেছে, খেয়াল করে দেখো। প্রথম সিপিইউ পেয়েছে P1 এখানে,
মাইনাস যেটা পাবো, এখানে তো এতক্ষণ ওয়েটিং করতে হয়েছে, এখানে ওয়েটিং টাইমটা কাউন্ট হচ্ছে না। P1 প্রথম রেসপন্স কখন পেয়েছে? 0-তে, এসছে কখন? 0-তে, তাই 0 - 0, ওর রেসপন্স টাইম 0, ফার্স্টে রেসপন্স পেয়েছে। P2 প্রথম রেসপন্স পেয়েছে 11-তে, আর P2 এসছে 1-এ, 11 - 1 কত হয়? 10। P2-র ক্ষেত্রে রেসপন্স টাইম সেম হলো। P3 প্রথম রেসপন্স পেয়েছে 2-তে, P3 এসছে 2-তে, 2 - 2 0। খেয়াল করে দেখো, P3 যখন এসছে তখনই রেসপন্স পেয়ে গেছে। আর P4 5-এ রেসপন্স পেয়েছে, P4 এসছে কখন? 3-এ, 5 - 3 2। অর্থাৎ এই নিচের তিনটে যখন এসছে তখনই রেসপন্স পেয়েছে, কিন্তু তাই ওয়েটিং টাইমের রেসপেক্টে এটা সেম হয়ে গেল। কিন্তু উপরেটার দিকে তাকালে দেখতে পাবে P1-কে কিন্তু অনেকক্ষণ এক্সট্রা একটা ওয়েট করতে হয়েছে, তাই ওয়েটিং টাইম যত কাউন্ট হলো, রেসপন্স টাইম তত কাউন্ট হলো না। এখান থেকে অ্যাভারেজ কী করে বার করবে? সেমভাবে অ্যাভারেজ ওয়েটিং টাইম দেবে, অর্থাৎ 4 + 10 + 2 + 0, 4 × 10 = 14, 2 × 16/4 = 4 ইউনিট অফ টাইম হচ্ছে অ্যান্সার। দিস ইজ অল অ্যাবাউট অপারেটিং সিস্টেম। এর অঙ্কগুলো তোমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবে, উইথ সলিউশন পেয়ে যাবে, এবং শুধু তাই নয়, এই সম্পূর্ণটা কমপ্লিট করে নোটটা ভালো করে পড়বে। বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। ভালোভাবে পরীক্ষা দাও, খুব ভালো স্কোর করো। থ্যাংক ইউ। ঠিক আছে।